আমাদের অনুষ্ঠান শুরু হবে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে। সাত কিরাতের কারি ইবনে কারি হযরত মাওলানা কারি ইহসান বিন সিদ্দিক মঞ্চে আসছেন। কারি ইহসান বিন সিদ্দিক, আমি ইহসান বিন সিদ্দিককে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। তো আমি এ পর্যায়ে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আহলে মাহফিলের পক্ষ থেকে আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাওলানা আফম খালেদ হোসেনকে আমি মোহতারামকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। এটাকে আর একটু নিচে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল-হেরা জামিয়া ইসলামী একাডেমি আজকের ফলক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উলামা ইকরাম, অতিথিবৃন্দ, বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি, বিশ্বনাথের উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সার্কেল অফিসার, বিভিন্ন স্তরের জনগণ, আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি নিজে একজন শিক্ষক, শিক্ষকতাই আমার পেশা সারাটি জীবন ছিল। তাই এই কামালপুর বিশ্বনাথে একটা নতুন মাদ্রাসা হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে, এটা জেনে আমি এই গ্রামে ছুটে এসেছি। কারণ যত বেশি শিক্ষা প্রতিষ্ঠান হবে, পার্টিকুলারলি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, তত বেশি আমাদের সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পাবে এবং জ্ঞানের আলো গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়বে, অন্ধকার বিদূরিত হবে। আল-হেরা জামিয়া ইসলামী একাডেমির
পরিচালক জনাব মুখলিসুর রহমান সাহেব পরিশ্রম করে এই মাদ্রাসাটাকে দাঁড় করিয়েছেন। বিশেষ করে প্রফেসর ডক্টর আবুল খায়ের সাহেব এবং ওনার পরিবার এই প্রতিষ্ঠানটা অস্তিত্বে আনার ক্ষেত্রে এর অবকাঠামো তৈরি, জমিদান, ওনার পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি ওনাকেও ওনার পরিবারকে অভিনন্দন জানাই। তিনি বলেছেন সদকায়ে জারিয়া, মানুষ মারা যাওয়ার পরে যে সমস্ত আমল বাকি থাকে এর মধ্যে একটা হচ্ছে সদকাতুন জারিয়াতুন, মারা যাওয়ার পরেও কবরে সওয়াব পৌঁছবে। অত্যন্ত পরিশুদ্ধ নিয়ত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আগামী দিনেও এই মাদ্রাসার উন্নয়নে প্রফেসর ডক্টর আবুল খায়ের সাহেবের পরিবার এবং ওনারা এগিয়ে আসবেন। এবং আমরা নিজেও মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় শিক্ষকতা করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও পড়েছি আমরা। আফসোসের কথা, মানুষ যে নৈতিকতা শিখে, মোরালিটি শিখে, ভালো গুণগুলো, সুকুমার বৃত্তির জাগরণ মানুষ পরিবার থেকে পায়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পায়। ইংরেজিতে একটা কথা আছে, এটিকেট কামস ফ্রম ফ্যামিলি ট্র্যাডিশন। ভদ্রতা, শিষ্টাচার মানুষ তার পরিবার থেকে পায়। আমরা যখন দেখি আমাদের চলার পথে, চলার বাঁকে কোনো মানুষ অত্যন্ত ভদ্র, বিনয়ী, শিষ্টাচারের মতো মহৎ গুণাবলী আছে, তখন আমি তাকে জিজ্ঞাসা করি, আপনার বাবা কি করতেন, আপনার মা কি করতেন? আমার ধারণা মিথ্যা হয় নাই, আমার অনুমান মিথ্যা হয় নাই। দেখি যে তারা একটা এনলাইটেন্ড ফ্যামিলির মেম্বার। শিক্ষা প্রতিষ্ঠানও এরকম মানুষ বানায় শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের দুর্ভাগ্য, আমাদের এই দেশে যত উপরে যাবেন তত শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য, শিক্ষা প্রতিষ্ঠানে হানাহানি, সংঘাত। প্রাইমারি স্কুলে নাই, হাই স্কুলে নাই, কলেজে গেলেই মারামারি, বিশ্ববিদ্যালয়ে গেলে আরো বড় ধরনের মারামারি। এবং এই প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1974 থেকে 1910 পর্যন্ত 64 জন 64 স্টুডেন্টস হ্যাভ বিন কিল্ড বাই দ্য অ্যাডভার্সারিজ। 64 জন মারা থাকে, 10, এখন তো 25। গতকালে তো মারা গেছে একজন। একজন ভাইস প্রিন্সিপাল কলেজের, ওনার ভাইজি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা গেল, তিনি লাশ কাঁধে নিয়ে বলছেন, একটা জলজ্জন্ত মেয়েকে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম, আজকে তার লাশ কাঁধে নিয়ে আমাকে ফিরতে হচ্ছে। এটা কত বড় দুর্ভাগ্য আমাদের। কথায় কথায় আমরা মানুষ মেরে ফেলি, আমাদের সতীর্থদের আমরা মেরে ফেলি, একসাথে ক্লাস করি, এক ডিপার্টমেন্টে পড়ি, আমরা মেরে ফেলি। এটার লেজুর ভিত্তিক রাজনীতির দুর্বৃত্তায়ন। এখানে সহমর্মিতার স্থান কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1974 জনে 7 জন মারা গেল। বুয়েট, কজন ছাত্র বুয়েটে ভর্তি হবার সুযোগ পায়? বাংলাদেশের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আবরারকে মেরে ফেললো। আমি আর্টিকেল লিখেছি, উপসম্পাদকীয় লিখেছি পত্রিকা। আর যারা শাস্তি হয়ে গেল তারাও তো আমাদের ছেলে, তাদের মা বাবারও তো বুক ভরা আশা ছিল যে বুয়েট থেকে তারা ইঞ্জিনিয়ার হয়ে বেরোবে। এখন তারা আসামি হয়ে মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করছে। আমরা এই রাজনীতি কোনোদিন চাই নাই। যে রাজনীতি মানুষের বুক খালি করে দেয়, এই রাজনীতিকে আমরা ঘৃণা করি। সমস্ত ইউনিভার্সিটি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার অনার্স মাস্টার্স করতে যেখানে 4 বছরের ভিতরে আমার অনার্স শেষ হওয়ার কথা, সেখানে 6 বছর লেগেছে। পরীক্ষা শুরু হবে, মারামারি। কারা মারামারি করে? পলিটিক্যাল পার্টির স্টুডেন্ট উইংদের 2 গ্রুপের ভিতরে। মাসের পর মাস ইউনিভার্সিটি বন্ধ। এই ট্র্যাডিশন, এই ব্যাড কালচার পৃথিবীর কোনো দেশে নাই।
পার্শ্ববর্তী দেশ ভারত, কলকাতা বিশ্ববিদ্যালয় আছে? নাই। দিল্লি ইউনিভার্সিটি নাই, লখনৌ ইউনিভার্সিটি নাই। আই হ্যাভ ভিজিটেড মেনি ইউনিভার্সিটিস অফ দ্য ওয়ার্ল্ড। নাই। মালয়েশিয়া গেছি, পেনাং বিশ্ববিদ্যালয়ে, সায়েন্স ইউনিভার্সিটি ইন পেনাং। কুয়ালালামপুর থেকে 2 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে পেনাং যেতে। 11টা ক্যাম্পাসে গেছি, মানুষ নাই। আমি মনে করছি ইউনিভার্সিটি বন্ধ। পর একজন প্রফেসর আসলেন, আমি জিজ্ঞাসা করলাম ইউনিভার্সিটি কি বন্ধ? বলো না, ক্লাস হচ্ছে যে, এই জন্য বাইরে কোনো স্টুডেন্ট নাই। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, আমি ওখানকার সেন্ট্রাল মসজিদে জুমার নামাজে ইমামতি করছি এক সময়। একবার বেড়াতে গেছি, ওনারা আমাকে সম্মান করে নামাজ পড়াবার অফার করছেন, নামাজ আদায় করেছি ওখানে। আমি রাত 9টায় ঢুকছি ক্যাম্পাসে, আমার ছেলে তখন অনার্স পড়তো ওখানে। দেখেছি দলে দলে মেয়ে ক্লাস করে হলে চলে যাচ্ছে, চারিদিকে পাহাড়, ফুল গাছ, দলে দলে মেয়েরা ক্লাস করে আসছে। আপনি রাত 9টায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়ে নির্বিঘ্নে ক্লাস করে হলে অথবা নিজের বাড়িতে যেতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এরকম পরিবেশ তৈরি করেছে। আমি নিজে 26টি বছর কলেজে অধ্যাপনা করেছি, এটা অনার্স কলেজে। আমরা ক্লাস করি, আমাদের ছেলেরা বাইরে গাছতলায় বসে বাদাম খায়। বিদেশি বিশ্ববিদ্যালয় এগুলো নাই। পড়তে এসেছো, পড়বে, একদিন পরে এসেছো, এই সেমিস্টারে ভর্তি হতে পারবে না, আগামী সেমিস্টারে ভর্তি হবে। আমার নিজের ছেলেরাও বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। আমাদের দেশটাতে হলো কি? সম্মানিত শিক্ষকরা দলীয় রাজনীতিতে যুক্ত। আমাদের কলেজের ভিতরে রক্তক্ষরণ হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে কজন ছাত্র ভর্তি হতে পারে? কোন মেধাবী ছাড়া হতে পারে না। মা বাবা আশা নিয়ে নিজের সন্তানদেরকে মেডিকেল কলেজে ভর্তি করায়। চট্টগ্রাম মেডিকেল কলেজে এক স্টুডেন্টকে আরেক দল স্টুডেন্ট মেরে মাথার যে হাড্ডি আছে স্কাল, ওটা ভেঙে ফেলেছে, বাইরে ব্যান্ডেজ করে দিয়েছে। ব্যান্ডেজের উপরে লেখা আছে সাবধান, হাত দিয়েন না, মাথায় হাড় নাই, মাথায় হাড্ডি নাই, আপনি হাত দিলে মগজের ভিতরে হাত পড়বে। কোন দেশে বাস করি? এই ব্যবস্থা আমাদের বদলাতে হবে। আমরা চেঞ্জ করতে চাই এই কালচার। আমাদের হাতে তো সময় কম, সময় কম। রাজনীতি যদি কাউকে করতে হয়, ক্যাম্পাস থেকে বেরিয়ে আপনি পলিটিক্স করেন, পলিটিক্যাল প্ল্যাটফর্ম আছে। নিজের দলের লোক ছাড়া অন্য দলের লোককে শিক্ষক নিয়োগ করে না সমস্ত ইউনিভার্সিটি। এই দল, সেই দল, বাম দল, লাল দল, নীল দল, আকাশি দল, বাদামি দল করে ওই নিজেদেরকে ফার্স্ট ক্লাস দেয়, নিজেদের শিক্ষক বানায়। ভোটার নিয়োগ দেয়, টিচার নিয়োগ দেয় না। এইরকম একটা পরিস্থিতিতে আল-হারা জামিয়া ইসলামী একাডেমি রাজনীতি মুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান। মোল্লা মুখলিসুর রহমান সাহেব, আবুল খাই সাহেব, এলাকার জনগণ আপনারা করতে যাচ্ছেন, আশায় আমাদের বক্ষ স্ফীত হয়ে আসছে, গৌরবে আমরা উদ্বেলিত। এবং বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কোনো মাদ্রাসায় অঙ্গনে ইয়াবা খায় না। দেয়ার ইজ নো সিঙ্গেল ইনস্ট্যান্স ইন দ্য হিস্ট্রি অফ দ্য বাংলাদেশ, নাই। এবং স্টুডেন্ট ক্লেশের কারণে ছাত্র মারা গিয়ে 15 দিন 1 মাস মাদ্রাসা বন্ধ, এরকম ঘটনাও নাই। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মেজর এরকম কোনো ঘটনা নাই। কেন? ওখানে নৈতিকতা শিক্ষা আছে। মানুষকে মেরে ফেললে এটা যে জঘন্য অপরাধ, এটা পবিত্র কোরআন হাদিসে উল্লেখিত আছে। একজন নিরীহ মানুষকে মেরে ফেলা মানে পুরো মানব জাতিকে হত্যা করা, হত্যা করা। আগের জামানায় ছাত্র দেখলে মানুষ সমীহ করত যে স্টুডেন্ট ছাত্র। এখন ছাত্র দেখলে প্যান্ট পরা, শার্ট পরা স্টুডেন্ট 20 জন দৌড়তে দেখলে মানুষ তাড়াতাড়ি দরজা বন্ধ করে ফেলে দোকানের। কি? কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেছি আমি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি গেছি দিল্লিতে, পাঞ্জাব ইউনিভার্সিটিতে গেছি লাহোরে, কোথাও নাই।
আলিগড় ইউনিভার্সিটি গেছি, কোথাও নাই। আমাদের দেশের যে রাজনৈতিক দলের দুর্বৃত্তরা যে বিশ্ববিদ্যালয় দখল করে আছে, এই প্র্যাকটিস পৃথিবীর কোনো দেশে নাই, কোনো দেশে নেই। ভারতের কংগ্রেসেরও ছিল না, বিজেপিরও নাই, তৃণমূল কংগ্রেসেরও নাই। তারা মনে করে স্টুডেন্টদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করাটা পাপ। পাপ। আপনি যান না এদিকে, পূর্ব দিকে যান, কম্বোডিয়া যান, ভিয়েতনাম যান, ব্রুনাই যান, মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, কোথাও নাই, কোথাও নাই। ক্লাসের সময় পিন পতন নীরবতা, প্রক্টোরিয়াল বডি গাড়ি নিয়ে ঘুরে, যে কেউ কোনো ক্লাস না করে চায়ের দোকানে ক্যাফেটেরিয়ার কোনো আড্ডা দেয় কিনা। কি ওয়ান্ডারফুল। ইউরোপে তো আছেই। আমি কিছুদিন আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গেছি, ল ফ্যাকাল্টিতে, স্কুল অফ ল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওখানে পিএইচডি করে, ওনার রুমেও গেছি। পিনপতন নীরবতা, মনে হচ্ছে যে বন্ধ, আসলে প্রতিটি জায়গায় ক্লাস হচ্ছে। জ্ঞান অর্জন তো একটা ইবাদত, বিদ্যা অর্জন। আল ইলমু নূরুন, নলেজ ইজ ভার্চু, সক্রেটিসের কথা এটা, নলেজ ইজ ভার্চু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল ইলমু নূরুন, ইলম নূর, আলো। এই আলো যার ভিতরে ঢুকে তাকে আলোকিত করে দেয়। আলহেরা জামে ইসলামী একাডেমি এই গ্রামে 1 নম্বর ওয়ার্ড বিশ্বনাথের কামালপুরে যে হচ্ছে, আমি আশাবাদী এই প্রতিষ্ঠান এখন নার্সারি, প্রি প্রাইমারি লেভেলে লেখাপড়া চালু হয়েছে। এটাকে একেবারে দাওরা হাদিস পর্যন্ত, তাকমিল ফিল হাদিস পর্যন্ত যাবে। এমনকি মোল্লা মুখলিসুর রহমান সাহেব আমাকে জানিয়েছেন, এটা করার পরে তাখাসসুস ফিল লুগাতিল আরবিয়া, তাখাসসুস ফিল হাদিস নববী, তাখাসসুস ফিল তাফসীরিল কোরআনিল কারীম, তাখাসসুস ফিল ফিকহ আল ইসলামী, বিভিন্ন স্পেশালাইজড ডিপার্টমেন্ট খুলবেন। আরও উচ্চতর লেখাপড়া এখানে চলবে। এরকম নৈতিকতা সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে হয়, সেখানে মানুষের ভিতরে আলো ছড়ায়, নৈতিকতার উজ্জীবন ঘটে। আমাদের প্রতিটি মানুষের ভিতরে দুইটা বস্তু আছে, দ্বান্দ্বিক, কন্ট্রাডিক্টরি টু ইচ আদার, তাজাত, মতজাত, মতজাত, এরকম দুটা জিনিস আছে বুকের ভিতরে। একটা হচ্ছে সুকুমার বৃত্তি, সুকুমার বৃত্তি, আমালে সালেহা, ভালো কাজ করা, ধর্ম চর্চা করা, ধর্ম পালন করা, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, অভাবগ্রস্ত মানুষকে অন্ন দেওয়া, বস্ত্র দেওয়া, এগুলো ভালো কাজ। রাস্তায় একটা বোতল ভাঙা পড়িয়াছে, সেটাকে সরিয়ে ফেললাম, এগুলো সুকুমার বৃত্তির বহিঃপ্রকাশ, এগুলো আছে। আরেক দিকে আছে পরের মেয়েদের টানাটানি করা, জোতা চুরি করা, চুরি মারি টাকা কেড়ে নেওয়া, এক খারাপ মন্দ দিক। দুটোর ভিতরে দ্বন্দ্ব আছে, দুটাই দ্বন্দ্ব করে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি ইভিল প্রপেন্সিটিসের দিকে যাব, খারাপ দিকগুলো যে আমাকে সব সময় উত্তেজিত করে, আমারে আলোড়িত করে, আমারে প্ররোচিত করে, মন্দ দিক যদি আপনি দমিয়ে রাখতে পারেন সারাদিন 24 ঘন্টার ভিতরে, না যাব না, না খাবো না, আমার এভিল প্রপেন্সিটিস আমার টানে, শয়তান আমার টানে, আমি গেলাম না। তো আজকে যদি সারাদিনে আমি আমার পাশব্য বৃত্তিকে দমাতে পারি, আগামীকাল সকালবেলা আমার সুকুমার বৃত্তির জাগরণ ঘটবে। আমার মনে চাইবে আজকে মসজিদে যাই, আজকে পবিত্র কোরআন তেলাওয়াত করি, অথবা অন্য ধর্মের হলে তারা ভগবদ্গীতা পাঠ করবে, তারা অন্য যারা বিভিন্ন ধর্মের মানুষ তার ধর্মগ্রন্থ পাঠ করবে, ভালো কাজ করবে, সালাম দেবে। সালাম দেওয়া তো ইবাদত, সালাম দেওয়া তো ইবাদত। ভালো দিকগুলো জাগ্রত হবে। ভালো দিকগুলো যদি জাগ্রত করতে পারি, সুকুমার বৃত্তিকে যদি জাগ্রত করতে পারি, পাশব প্রবৃত্তি অবদমিত হয়ে যায়।
অবদমিত হয়ে যায়। এটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা পাই, এটা আমরা পারিবারিকভাবে পাই। আমাদের দুর্ভাগ্য, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যদি একেবারে গুরুকেন্দ্র, সেন্টার অফ লার্নিং, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ফর ইয়ার্স টুগেদার, যার জন্য হল তৈরি করা, তারা হলে থাকতে পারে না, অকুপাইড বাই দি মিসক্রিয়েন্টস, কালপ্রিটস। অন্যরা দখল করে আছে। ছাত্র চলে গেছে 13 বছর আগে, তারপর এটা হল দখল করে আছে। আমরা তো দেশ চাই নাই, আমরা এরকম দেশ চাই নাই। আমাদের মাইন্ডসেট বদলাতে হবে। এই যে কথাগুলো আপনাদের বললাম, একটু চিন্তা করে দেখি না, একটু চিন্তা করে দেখি। নাই, পৃথিবীর কোনো দেশে নাই এই 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 কালচার নাই। ফলে মেধাবী ছাত্ররা, গতকাল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেল, তার মা বাবা কি ঢাকা বিশ্ববিদ্যালয় খুন হওয়ার জন্য পাঠাইছেন? জীবন্ত ছেলে পাঠায়, জীবন্ত মেয়ে পাঠায়, লাশ নিয়ে অভিভাবককে গ্রামে ফিরে যেতে হয়। এটা জাতির লজ্জা, জাতির লজ্জা। এরকম ক্ষমতায় থাকার কি প্রয়োজন? স্টুডেন্টদেরকে ব্যবহার করে, লাঠিয়াল হিসেবে ব্যবহার করে ক্ষমতায় থাকা, এটা জঘন্যতম অপরাধ, ইতিহাসে কালো অধ্যায়। আল-হেরা জামিয়া ইসলামী একাডেমি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। এখানে আরবি, ইংরেজি, ধর্মীয় এবং আধুনিক শিক্ষার সমন্বয় আছে। ইংরেজি জানবে, বাংলা জানবে, ফিকহ জানবে, হাদিস জানবে, আবার ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, সমাজ বিজ্ঞান, আইসিটি, এগুলোও জানবে। ফলে একটা মানুষ, একটা ছেলে আধুনিক যুগ জিজ্ঞাসার চাহিদা পূরণ করতে পারবে, আবার ধর্মীয় শিক্ষায়ও তারা উপরে যেতে পারবে। আমি লন্ডন, বার্মিংহামে দেখেছি এই সিলেটের আলেমরা, আমি বেশ কিছু সেমিনারে বক্তব্য রেখেছি, লন্ডনে রেখেছি, বার্মিংহামে রেখেছি। এই সিলেটের আলেমরা আমার সামনে ইংরেজিতে যে চমৎকার বক্তব্য রাখলো, আই হ্যাভ বিকাম অ্যাস্টনিশড, এমেজড। একজন আলেম, পরিবেশ পাওয়ার কারণে, দি ক্রেডল অফ সিভিলাইজেশন ইজ ইংল্যান্ড, সুযোগ পাওয়ার কারণে এই হুজুর, আরবি জানা হুজুর, ইংরেজিতে এত জোরদার বক্তব্য করলো, তার মুখে আট নাই। আমি অত্যন্ত খুশি হয়েছি। এটা হচ্ছে পরিবেশ। আসুন না আমরা একটা পরিবেশ তৈরি করি, আমরা ভালো হয়ে যাই। আমরা যদি সুযোগ পাই, চেয়ারে বসার সুযোগ পাই, গাছের আগাটাও খাই, গোড়াটাও কুড়াই। লুট করতে হবে, চুরি করতে হবে, ঘুষ খেতে হবে, সুদ খেতে হবে, চাঁদাবাজি করতে হবে, পার্সেন্টেজ খেতে হবে, এটা কোন ধরনের মানসিকতা? কেউ হয়তো জানলো না, গড নোজ বেটার, তিনি দেখছেন। আমি ওনার ধরা থেকে বাঁচতে পারবো না, আমার মোরালিটি নষ্ট হয়ে যাবে আমি যখন ঘুষ খাই, পার্সেন্টেজ খাই। কি এটা? কি পৃথিবীর বহু রাজা বাদশার রাজত্ব ছেড়ে দেওয়ার পরে থাকার ঘর নাই? জর্জ ওয়াশিংটনের নাই, বহু মানুষের নাই। রাজক্ষমতা ছেড়ে দিয়েছেন, থাকার জায়গা নাই। ওনারা কি পারতেন না ব্যাংকের টাকা লুট করে আরেক দেশে ঘর বানাতে? ওনারা বোকা নয়, ওনারা জাতির আদর্শ। আর যারা দেশের সম্পদ লুট করে কোটি কোটি টাকা পাচার করে বাইরে যারা রাজপ্রাসাদ বানায়, তারা দুর্বৃত্ত, তারা দেশপ্রেমিক নয়, কোনোদিন নয়, দেশপ্রেমিক হতে পারে না। দেশের কোথাও নেই, ব্যাংকে টাকা নাই, লিজিং কোম্পানিতে টাকা নাই, ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা নাই। আমি আমার মেয়ের জন্য ডাক্তার, তাকে বিয়ে দেব, এর জন্য একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কিছু টাকা রেখেছিলাম যখন আমি কলেজের শিক্ষক। এটা যখন ম্যাচিউর হয়ে গেল, বলেছিল যে 3 গুণ দিবেন, পরে বললো না 3 গুণ দিতে পারবো না, এখন আমাদের অবস্থা খারাপ, একটা অ্যামাউন্ট দিচ্ছি, টাকা নাই। আমার সিরিয়াল 2500, অর্থাৎ 1 জন 2 জন করে দিতে দিতে 2500, আস্তে আস্তে তো আমি কবরে চলে যাব। তারপরে তারা একজনকে বললাম, ভাই আমরা তো শিক্ষক মানুষ, আমার মেয়েকে বিয়ে দিতে হবে, বাবা থাকতে বিয়ে দিতে পারলে আমার একটু স্বস্তি আছে। কিছু টাকা এমনিও রেখেছি, ইন্স্যুরেন্সেও রেখেছি আর কি, ইসলামিক ইন্স্যুরেন্স।
তিনি বললেন আপনি আরেকটা পলিসি করেন, আমি উপরে গিয়ে একটু তদবির করে আপনার বাকি টাকাগুলো দিতে পারি কিনা দেখি। তো আমি রাজি হলাম, উপায় নাই, আমার তো 1 পয়সা আমি ফেরত পাচ্ছি না। এই দুঃখ আমরা কোথায় রাখি, এই বেদনা কারে বুঝাই? পরে প্রতি বছর 50,000 টাকা প্রিমিয়াম দেব এরকম চুক্তি করে কেবল জমা টাকাগুলো ফেরত পাইছি 10 বছর পরে। এই দেশ লুট করার একটা মহা উৎসব, এটা কেন হয়? কেন হয়? পৃথিবীর বহু ভালো ভালো মানুষ আছে, আমাদের মেধা আছে, আমাদের সৃজনশীলতা আছে, আমাদের দক্ষতা আছে। প্রফেসর জামাল নজরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিতের ফিজিক্সের প্রফেসর স্টিফেন হকিনের সাথে বিজ্ঞান গবেষণা করেছেন। এরকম মেধাবী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মেধাবীরা আমাদের এখানে আছে। এমন টিচার আছে যাদের 200 আর্টিকেল ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হয়েছে, কিন্তু দলীয় রাজনীতির এই বিষ বাষ্প ওনাদের প্রতিভাকে শেষ করে দিয়েছে। এবং বলা হয়ে থাকে ঢাকা পৃথিবীতে যত বাসযোগ্য নয়, মানুষ বাসের উপযোগী নয়, এর মধ্যে ঢাকা একটা। ঢাকা মানে বাংলাদেশ। আর পৃথিবীর সবচেয়ে বাস করার মতো সুন্দর শ্যামলিনা মানবিক অধিকার সহ দেশ আছে ফিনল্যান্ড, নরওয়ে। আমরা যারা মুসলমান, আমরা আমাদের নবীর কথা মানি না, আমাদের যে কোরআনুল কারীম তার শিক্ষা মানি না, আমরা অনুসরণ করি। আজ সকালবেলা হিন্দু ধর্মের কল্যাণ ট্রাস্টে একটা অনুষ্ঠানে ছিলাম। সকালবেলা সংস্কৃত কয়জনে জানে? এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিচ্ছে, তিনি 1 লাইন সংস্কৃতি পড়তে পারেন না। পালি ডিপার্টমেন্টের টিচার 1 লাইনও তিনি পালি ভাষা জানেন না। দুর্ভাগ্য। আমরা জ্ঞান চর্চা করবো কোত্থেকে? দলীয় রাজনীতির কারণে, একদল আরেক দলকে মারার কারণে। আলাদা একটা হিটলার যেমন গেস্টাপো বাহিনী করেছিল, আমাদের দেশেও বিভিন্ন রাজনৈতিক দল গেস্টাপো বাহিনী গঠন করেছে, আলাদা দল। আমার গ্রুপ, পুলিশ তো ল এনফোর্সিং এজেন্সি, পুলিশ তো রাষ্ট্রের কথা মানে, কিন্তু আমার একটা ব্যক্তিগত বাহিনী লাগবে। হিটলার যেমন গেস্টাপো বাহিনী করেছিল, কোথায় আছে হিটলার? কোথায় গেস্টাপো? কোথায় রোমানিয়ার প্রেসিডেন্ট চসেস্কো? কোথায় মুসলিনি? কোথায়? দে হ্যাভ গন টু হেল্প। অতএব আমাদের আশার সঞ্চার করে আলহারা জামিয়া ইসলামী একাডেমি। আমরা আশাবাদী, রাজনৈতিক তৎপরতা মুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে কেবল বিশ্বনাথ নয়, কেবল সিলেট জেলা নয়, বৃহত্তর সিলেট জেলায়, বৃহত্তর এই বাংলায় জ্ঞানের, বিজ্ঞানের, গবেষণার আলো ছড়াবে। আপনারা সহযোগিতা করবেন। এই ছোট্ট প্রতিষ্ঠান যদি আরো উপরে যায়, তখন আমি উপদেষ্টা থাকবো না, কিন্তু আমি অন্তরের মধ্যে পুলক অনুভব করব যে আমার উদ্বোধনকৃত একটা প্রতিষ্ঠান এখন বিশ্বের, বাংলাদেশের, সিলেটের নামি দামি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি কবরে থাকলেও আমার আত্মা শান্তি পাবে। আপনাদের প্রত্যেকের প্রতি মোবারকবাদ জানিয়ে আজকের এই কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।